কিন্তু ভয়ের রাজনীতি কি বন্ধ হয়ে গেছে? মব সংস্কৃতি কেন, মব সন্ত্রাস এখনো চলছে। সে ভোট দিতে চায়, সেই জায়গাটাও মানে হেলায় ফেলায় এটা নিয়েও তাল বাহানা হচ্ছে। বৈষম্য মুক্তির যে আকাঙ্ক্ষা হয়েছে, এই আকাঙ্ক্ষা তো আমরা তো জলাঞ্জলি দিতে পারি না, এই আকাঙ্ক্ষা চিন্তাই হয়ে যাচ্ছে তো আমরা দিতে পারি না। ডক্টর ইউনূসের শাসন আমলে আমাদের যে সোসাইটিতে টুকরো টুকরো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আগামী দিনে কোথায় যায় আমি জানি না। এ পর্বে জনাব আনিস আলমগীর, আপনার কাছে আবার আপনার কাছে আগে আসি যে জুন মাস শেষ হতে চলেছে, জুলাই মাস শুরু হবে এবং জুলাই মাস হচ্ছে সেই গণঅভ্যুত্থান শুরুর মাস। আমরা পরিণতি পেয়েছিলাম আগস্টের 5 আগস্ট গিয়ে। তো এই জুলাই মাস উদযাপন হবে, স্মরণ হবে যারা রক্ত দিয়েছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই বিষয়গুলো আসবে। এই এক বছরে ফ্যাসিবাদ পতনের পর এই এক বছরে বাংলাদেশকে আপনি কেমন দেখলেন? আমরা রাজনীতি নিয়ে আলোচনা করেছি, সংস্কার নিয়ে আলোচনা করেছি, নির্বাচিত সরকার দরকার সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই এক বছরে আমাদের যেই দেশটা আমরা পাওয়ার কথা ছিল, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা যতদূর এগিয়েছি, আপনি একটু যদি মূল্যায়ন করেন। আমি ভেরি ফ্র্যাঙ্কলি এর আগের আমল থেকে আমি খুশি হতে পারছি না। এমন কিছু করে নাই, যে এমন কিছু সিগনিফিক্যান্ট কিছু তারা দেখাতে পারে নাই। আমি যদি 111-এর সরকারকে বলি, অন্তত আজ ওই সরকারের একটা সিগনিফিক্যান্ট কাজ আছে, আমাদেরকে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছিল, একটা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র, এবং আমরা ডাটাবেজে চলে এসেছিলাম, ভুয়া ভোটার আর নাই। এই সরকার এখনো পর্যন্ত এমন একটা কাজ করে নাই যাকে মনে রাখবে। 11 মাস চলে গেল, 11 মাসও আমি পাই নাই, প্রিন্স ভাইরা পাইছি কিনা জানি না, আমি এমন কোনো কাজ দেখি নাই যেটা হতে পারে। এমনকি যেটা প্রধান দায়িত্ব, যেটা প্রধান তাদের যে বিষয়টা আমরা নির্ভর করছি একটা ফেয়ার ইলেকশন। এদেশের মানুষ 16 বছর পর্যন্ত নাকি ভোট দিতে পারে নাই, তো ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার নিয়ে মানুষ কথা বলছে, ভোট দিতে চায়, সেই জায়গাটাও মানে হেলায় ফেলায় এটা নিয়েও তাল বাহানা হচ্ছে, এই জায়গাটাও ঠিক হচ্ছে না। সো ভোট এখন আরও এই ধরনের কনসেপ্টও দেওয়া হচ্ছে, 5 বছর থাকুক, এই থাকুক। মানুষ যেখানে ভোট দেওয়ার জন্য অস্থির ছিল, সেই মানুষগুলোকে এখন বলা হচ্ছে যে ভোটের কি দরকার। এইখানেও তাহলে মানুষ যে একটা নির্বাচিত সরকারের অধীনে আসবে, নির্বাচিত সরকারকে চাবে, সেই জায়গায় তাদেরকে একটা মানে ডিপ্রেশনের মধ্যে ফেলা হচ্ছে। আর যত উন্নয়ন করছে, মাঝে মাঝে আমাকে বলা হয় যে অফিস আদালতগুলোতে ফাইলগুলো ওইভাবে আর আটকা পড়ে না, মোটামুটি চলে যায়। এটা একটা পজিটিভ দিক আমাকে অনেকে বলে। বাজার মূল্য একটু স্থিতিশীলতা আছে, এটাকেও আমরা একটু অ্যাপ্রিসিয়েট করব। এবং অন্য কোনো সেক্টরে যে আপনাকে যদি 2-1টা সেক্টর বলেন, আমি কোথাও এমন কোনো বিষয় দেখছি না যেটা সামাজিক সূচক বলেন, অন্য কিছুতে বলেন আমরা এগিয়েছি। বরং সবচেয়ে যেটা আমাদের জন্য আতঙ্কের বিষয় হয়েছে সেটা হচ্ছে মব সংস্কৃতি। এই মব সংস্কৃতি যে 5 আগস্টের পর আমাদের সমাজে ঢুকেছে, ডক্টর ইউনূসের শাসন আমলে আমাদের যে সোসাইটিতে টুকরো টুকরো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আগামী দিনে কোথায় যায় আমি জানি না। এই যে প্রতিহিংসার রাজনীতি, তুমি আমার বাড়ি পুড়িয়েছ, তোমার বাড়ি কি আমি ছেড়ে দেব, এই যে মনোভাব, এটা কোথায় যায় আমি জানি না। উনি যেখানে আমাদেরকে নেলসন ম্যান্ডেলা হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারতেন, সেখানে উনি এমন এক রাজনীতি করেছেন, একে ধরো ওকে ধরো, ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত, রাজনীতিবিদরা পালিয়ে আছে অনেকে। সো একটা বৃহত্তর একটা রাজনৈতিক দলকে অলমোস্ট নিষিদ্ধ করা হয়েছে। সব কিছু মিলে আমি মনে করি যে আগামীতে যারাই সরকার গঠন করতে যাচ্ছে, তারা এর থেকে টাফ পরিস্থিতি ফেস করবে। তাদের পক্ষে সরকার কীভাবে পরিচালনা করতে পারবে আমি জানি না। তারপরেও আমি আশা করি যে একটা নির্বাচিত সরকার আসুক, যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিক। ধন্যবাদ আনিস আলমগীর। আনিস আলমগীর জানাচ্ছিলেন যে সরকারের ব্যাপারে তার কি অবজারভেশন। এই প্রসঙ্গে যে একটা কথা বলি, জুলাই ঘোষণাপত্র একটা করার কথা ছিল, যেটা আজকে এই অভ্যুত্থানের একটা স্টেক এনসিপি, তারা বলেছে সরকার তো পারলো না, তারা নিজেরাই নাকি করবে। তো আপনারাও তো আন্দোলনে ছিলেন, আপনারাও অভ্যুত্থানের স্টেক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকার যেহেতু পারলো না, এখন কি রাজনৈতিক দলগুলোরই উচিত এই দায়িত্ব নিয়ে এটা একটা সুরাহা করা? দুইটা জিনিস, আমরা সনদের কথাটা আগে বললাম যে আমরা যে সংস্কার আলোচনা হয়েছে যেটা আমরা আলোচনা করতে পারি। ঘোষণার ব্যাপারে আমরা কনফিউজ মানে এইটাই যে ঘোষণাটা একটা মুভমেন্টের আগে যদি আমাদের লক্ষ্য থাকতে, এই আমাদের লক্ষ্য, বা মুভমেন্টে ধরেন একটা আলোচনা আসছে ডেমোক্রেসির, একটা আলোচনা আসছে বৈষম্যহীনতার, এই তো সামনের স্লোগানগুলো খেয়াল করেন। তার আগে ছিল কোটা বিরোধী, আমি এগুলো বাদ দিলাম। তাহলে এইটাকে আপনি কংক্রিট করে যদি একটা জায়গায় আনার চিন্তা হতো, প্রথমে এই সংকট হতো না। কিন্তু হলোটা কি, আলোচনার শুরুতে আসলে 71কে রিপ্লেসমেন্ট করতে চান 47 দিয়ে, তা আপনি এটা কখনো করতে পারবেন?
এখন এই জন্য আমি মনে করি যে ওই রকমের জায়গায় যাওয়ার মতো জায়গাটা এখনো নাই, সময় নাই। আমি দেখলাম, আজকেও দেখলাম প্রেস তাহলে কি মনে করছেন কনফারেন্সে সরকার যথার্থ আমাদের ডিলে করছে, সেটা ঠিক আছে? না, ডিলে করছে কিনা তাও আমরা জানি, কারণ কারণ এটা সরকার তো সময় আমাদের সাথে- দিয়েছিল, তার ভিতর আমাদের সাথে এরকম কোনো আলোচনাই হয় নাই। 30 কর্মদিবসের ভিতর করবে বলেছিল সরকার। জি? 30 কর্মদিবসের ভিতর না, যখন সেটা ঘোষণা কোনটা? দিয়েছে জুলাই ঘোষণাপত্র। আমি জানি না বলতে তো কি করবে সে তো জানি না। সবার সাথে আলোচনা হয়েছিল কিন্তু না, এটা নিয়ে এইরকম কোনো কংক্রিট ফর্মে কোনো আলোচনা হয় নাই। আগে যেটা একটা আলোচনা হয়েছিল সেটা এক অর্থে আমরা কি বলে, কেউ আমরা আকাঙ্ক্ষা বেশি করতে পারি, অমুক করতে পারি, কিন্তু সেটা আর টেবিলে নাই, কিন্তু আচ্ছা। সেটা টেবিলেই নাই। সুতরাং যেটা টেবিলে নাই ওইটা নিয়ে আলোচনা করা ঠিক না। সেক্ষেত্রে বরঞ্চ আজকে যেটা দেখলাম, হ্যাঁ ওনারা যদি ওনাদের, কারণ এইটাও আপনি ঐক্যমত্য হওয়া তো সহজ না, কারণ যেখানে চলে গেছে শুরুতে করলে একটা ব্যাপার ছিল যে আমাদের অন্য বেশি বিতর্কে না, যে আমি যদি এই যে প্রধান পয়েন্টগুলোতে ঐক্যমত্য হতে পারতাম, একটা হয়তো আমার বিবেচনায় ওইটা নাই। সুতরাং তারা যে ঘোষণা করবে করুক, নিশ্চয়ই আমরা 1 জুলাই থেকে আমাদেরও দলীয় বলেন বামজোটগতভাবে আমাদেরও কর্মকাণ্ড শুরু হবে। কারণ এইবারে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান, এত রক্ত দিয়ে যে গণঅভ্যুত্থানের ঘটনা ঘটলো, তার মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির যে আকাঙ্ক্ষা হয়েছে, এই আকাঙ্ক্ষা তো আমরা তো জলাঞ্জলি দিতে পারি না, এই আকাঙ্ক্ষা চিন্তাই হয়ে যাচ্ছে তো আমরা দিতে পারি না। তার জন্য আমরা করব, এবং কেউ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করুক সেটাও দিতে চাই না। প্রসঙ্গ করে বলি, আনিস ভাই তো অনেকগুলো কথা খুবই কারেক্টলি বলেছেন। ধরেন এতদিন আমরা অনেক প্রত্যাশা করতে পারি না, হয়তোবা ধরেন আগে একটা কথা বলে রিপন ভাই অনেকে বা ভয় পেত বাড়ি যেতে পারবে কিনা, সেইটা নাই হয়তো এখন এই মুহূর্তে, কিন্তু ভয়ের রাজনীতি বন্ধ হয়ে গেছে। মব সংস্কৃতি কেন, মব সন্ত্রাস এখনো চলছে। যে সময় কথা বলছি মুরাদনগরের ঘটনা দেখেন, আমি ঘটনার বাইরে আর একটা কথা বলি, এই যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, বলেন তো ভয়াবহটা কি? 26 তারিখে ঘটনা ঘটলো, ওই সরকার কেন এটাকে আগে আমাদেরকে জানাতে পারলো না? আমরা কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে 29 তারিখে জানলাম? তার মানে ভয়াবহতাগুলো আজ করেন। আমাদের কথা বাদ দেন, সরকারি যারা এই যে গবেষক সংস্থা তারা বলছে, আমি ঠিক পার্সেন্টেজটা এই মুহূর্তে ভুলে গেছি, যদি ভুল না হয় এইটা প্রায় মোর দ্যান 70% মানুষ বলছে সন্ধ্যার পরে তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো এই 10 মাসে তো 9 মাসে মুক্তিযুদ্ধ সম্পন্ন করলো। রিপন ভাই মনে করিয়ে দিলেন যে 3 মাসে স্বৈরাচার সরকারকে উচ্ছেদ করার পরে আমরা কিন্তু একটা নির্বাচনের দিকে যেতে পেরেছিলাম, এবং তুলনামূলকভাবে তো ভালো নির্বাচনই হয়েছিল। তাহলে সেটা কেন পারবো না? যদি যে সরকার তারা দৃঢ়তার সাথে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, মানে আমি সবার কথা বলছি, আন্দোলনকারী শক্তি, তাহলে এই সংকট হতো না। সংকট সেইখানে রয়ে গেছে, এবং এর দায় যতটুকু ভালো তার ক্রেডিট যেমন নিতে হবে এবং দায়টাও তাকে নিতে হবে। এই জন্য আর দেরি না করে এইবারই এই জুন মাসের মধ্যে আমরা সুস্পষ্ট ঘোষণা চাই, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের, আর যতটুকু ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতেই এইটা আমাদের ঐক্যমত্য, এটা শো করে যাওয়া। সব বিষয়ে ঐক্যমত্য হব, এই ভাবনাটাই ভাবনা থেকে দূরে সরে আসতে হবে। ধন্যবাদ।